প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো জাতীয় এবং আন্তর্জাতিক নানা প্রসঙ্গ নিয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন বিডিভিউজ সম্পাদক জনাব আলফাজ আনাম। জনাব আলফাজ আনাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাকে ধন্যবাদ। তো প্রথমেই আমরা আসলে যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থা এবং খিলাফত চায় এমন সংগঠনের উত্থানের আশঙ্কা দেখছেন। তো এই বিষয়টা নিয়ে কি ভাবছেন বা এর প্রভাব কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়নি, কারণ তুলসী গ্যাবার্ডের সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির যারা এখন আছেন তাদের সাথে যোগাযোগটা বেশ পুরনো। এবং আপনি যদি লক্ষ্য করেন যে বেশ কিছুদিন ধরে ভারতের গণমাধ্যম এবং ভারতের যে রাষ্ট্রযন্ত্রের দিক থেকে বারবার এই অসত্য তথ্যগুলো তোলা হচ্ছিল যে বাংলাদেশে খিলাফতপন্থী, হিজবুত তাহরির বা এই টাইপের চরমপন্থী সংগঠনগুলোর উত্থান হয়েছে। এবং এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, এটাকেও তারা ইসলামপন্থীদের উত্থান হিসাবে দেখানোর চেষ্টা করেছে। আরও দুর্ভাগ্যজনক দিক হচ্ছে আমাদের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম এবং স্বরাষ্ট্র সচিব জনাব নাসিমুল গনিকেও তারা চরমপন্থী নেতা হিসাবে প্রচার করেছিল। এই যে তাদের ধারাবাহিক প্রচারণা, এর অংশ হিসাবেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সামনে তারা এই ধরনের বক্তব্য উপস্থাপন করেছে বলে আমার মনে হয়। এবং এই ধারাবাহিক প্রচারণার ফলে ভারতীয় বংশোদ্ভূত যে গোয়েন্দা প্রধান যুক্তরাষ্ট্রের, তার দিক থেকেও এইরকম একটা বক্তব্য এসেছে। এটা ভারতীয় বাংলাদেশ বিরোধী যে ভারতের যে প্রচারণা, তার প্রতিফলন বলেই আমার মনে হয়। এটা যুক্তরাষ্ট্রের নীতিতে কতটা প্রভাব ফেলবে এবং ব্যক্তিগতভাবে হিন্দুত্ববাদীদের সঙ্গে তুলসী গ্যাবার্ডের সম্পর্কের ফল নাকি যুক্তরাষ্ট্রের নীতির প্রতিফলন, এটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি একটু অন্যভাবে যদি আপনাকে বলি, যে আমরা জানি যে 5ই আগস্টের বিপ্লবের পর ভারতীয় একেবারে উগ্রপন্থার প্রচারণা যেটা আমরা দেখেছি, রিপাবলিক বাংলা সহ বিশেষ করে কলকাতার চ্যানেলগুলো তুমুলভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়েছে। এবং সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারও তো অনেকদিন সময় পেলেন এর বিরুদ্ধে আসলে তারা কোনো ব্যবস্থা নিতে পারতো কিনা। এই বিষয়টা তো নতুন নয়। সেখানে দেখেছি আমরা প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও রিপাবলিক বাংলায় কথা বলেছেন। এবং কিন্তু এই বিষয়টার যথাযথ প্রতিবাদ হয়েছে কিনা? না, প্রতিবাদ তো অবশ্যই হয়েছে। কলকাতার টেলিভিশন চ্যানেল তো ভারতীয় সমাজকে ওইভাবে প্রভাবিত করে না, এবং এটা ভারতীয় প্রোপাগান্ডা শুধু কলকাতা না, দিল্লির মিডিয়াও করছে। এটা বড় বিষয় না। কথা হচ্ছে যে ভারতের সরকারের দৃষ্টিভঙ্গি কি। ভারত সরকার হাসিনার এই পতনটাকে মেনেই নিতে পারছে না। ডক্টর ইউনূসকে একটা চরমপন্থীদের পৃষ্ঠপোষক হিসাবে আখ্যায়িত করার মতো যে হাস্যকর জিনিস তো আর কিছু হতে পারে না। কিন্তু ভারত সেই কাজটাই ধারাবাহিকভাবে করে যাচ্ছে এবং আমি মনে করি যে এটা ব্যর্থ হয়েছে। এবং এইবারের প্রচারণাও আমার মনে হয় না যে তুলসী গ্যাবার্ডের এই প্রচারণা খুব বড় ফল দেবে। আপনি লক্ষ্য করবেন যে অন্তর্বর্তী সরকারের কিন্তু সাথে সাথে এর প্রতিক্রিয়া দিয়েছে এবং এটা গতকালই বিবৃতি দিয়েছে তুলসী গ্যাবার্ডের বক্তব্যটা যে কতটা ভিত্তিহীন। এবং এইটা আমরা যে বাংলাদেশের যে শক্ত অবস্থান এবং বাংলাদেশ যে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারে, সেটা যুক্তরাষ্ট্রেই হোক ভারতেই হোক, বাংলাদেশ তার অবস্থান এবং তার যে প্রকৃত অবস্থান বা সত্যটা তুলে ধরতে পারছে, এটাই বাংলাদেশের অর্জন। এবং বাংলাদেশ যে আজকে যুক্তরাষ্ট্র বলছে বলে যে বাংলাদেশ সরকার খুব একটা দুর্বল অবস্থানে গেছে তা তো না, এটা তো অসত্য, এটা সরকার বলছে। এটা আমাদের জন্য আমি মনে করি যে ভারতের এই প্রোপাগান্ডা ব্যাকফায়ার করবে, এটা খুব একটা কাজ দেবে না। আরেকটা বিষয় আছে যে তাদের মূল অভিযোগটা যেটা শুরু হয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। আসলে এই শাসন পরবর্তী অবস্থার বা 5ই আগস্ট পরবর্তী অবস্থায় যে ঘটনাগুলো কিছু ঘটেছে সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে আপনি জানেন যে তারা প্রচারণা করেছে। এবং সেই বিষয়গুলো, সংখ্যালঘু নির্যাতনের সেই পুরনো ডামাডোল, আবার ওই ইস্যুটা তুলসী গ্যাবার্ডের মতো একজন
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবং তিনি নিরাপত্তা এগুলো দেখেন, কিন্তু সেই ফোরাম থেকে এই জিনিসটা আসা, আপনি কোনো কিছু দেখছেন কিনা, এর পেছনে কোনো ঘটনা ঘটছে কিনা আসলে এগুলোর মাধ্যমে? না, এগুলো আগের ঘটনারই ধারাবাহিক যে বাংলাদেশ বিরোধী ভারতের প্রচারণা এবং এই সরকারকে মেনে না নেওয়ার যে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে অবস্থান, সেগুলোর সাথে এগুলো মানে রিলেটেড। এই যে চরমপন্থীদের উত্থান বলে প্রচারণা চালানো, সংখ্যালঘুদের উপর নির্যাতন বলে প্রচারণা চালানো, এগুলো একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। ভারত বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশের সরকারকে বিশ্বব্যাপী একটা প্রশ্নবিদ্ধ অকার্যকর সরকার হিসেবে প্রমাণ করে হাসিনার যে আপনার নিপীড়নমূলক শাসন, যে অবৈধভাবে ১.৫ দশক ক্ষমতা ধরে রাখা, মানবাধিকার লঙ্ঘন, এই বিশ্বজুড়ে তার যে করাপশনের বিরুদ্ধে, তার ফ্যামিলির বিরুদ্ধে যে অভিযোগ, এটা তো এবং এগুলো যে ভারতের পৃষ্ঠপোষকতায় হাসিনা সরকার টিকেছিল, এগুলো তো মানে প্রমাণিত। এবং পশ্চিমা গণমাধ্যমে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে, যুক্তরাজ্যের গণমাধ্যমে, ইউরোপের অন্য অন্য দেশের গণমাধ্যমে এগুলো নিয়ে সিরিজ রিপোর্ট হয়েছে। তো ভারত তার বাংলাদেশ নীতি যে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, সেটা তো মেনে না নিয়ে এখন তারা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পপুলার সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করা, একটা বেকায়দা ফেলে আন্তর্জাতিকভাবে তাদেরকে একটা দুর্বল অবস্থানের দিকে ঠেলে দেওয়ার জন্য এই 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 ধরনের প্রচারণা চালাচ্ছে। আর যেহেতু তুলসী গ্যাবার্ডের সাথে হিন্দুত্ববাদীদের একটা পুরনো সম্পর্ক রয়েছে এবং এটা নতুন না, তিনি দীর্ঘদিন ধরেই এই অবস্থান নিয়েছেন, তো সেই দিক থেকে দুটো ইস্যু তিনি সামনে আনছেন, যে একটা হচ্ছে চরমপন্থার উত্থান, আর একটা হচ্ছে আপনার এই যে সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন। এই আপনি যদি খুব মানে যুক্তরাষ্ট্রের নীতির জায়গা থেকে নাও দেখেন, একজন হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থক, তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন, যুক্তরাজ্যেই থাকেন বা ভারতেই থাকেন, তিনি কতগুলো মানে কমন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি একই রকম ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমরা দেখতে চাই বা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে চরমপন্থার উত্থান হচ্ছে এরকম কোনো বক্তব্য দেওয়া হয় নাই, বা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এইসব বিষয়ে যে বাংলাদেশ খুব 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ যে মানুষ বা এবং ধর্মীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার খুবই মানে শান্তিপূর্ণভাবে এই যে সমস্যাগুলো হয়েছিল বা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, সেরকম বড় কিছু তো হয়নি। এবং আপনি দেখেন যে আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্র, ইসলামপন্থী দল, তারপর সেকুলার রাজনৈতিক দল, তারা যে সবাই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা পালন করছে, এগুলো তো কোনো আপনার মানে রাগঢাক করার বিষয়, এগুলো তো আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। এবং কোনো ভারতীয় মিডিয়াও বলছে, কিন্তু কিছু মিডিয়া প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু কিছু মিডিয়া যেগুলো এখনও পেশাদারিত্বের সাথে ভারতের যে মিডিয়াগুলো পরিচালিত হয়, তারা কিন্তু প্রশংসা করেছে। এবং এই ডক্টর ইউনূস সরকারের নীতি, সংখ্যালঘুদের প্রোটেক্ট করার ব্যাপারে তিনি যে রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আনতে পেরেছিলেন, তাতে তার কিন্তু প্রশংসা করা হয়েছে। আমি মনে করি যে এগুলো ভারতের যারা রাষ্ট্রযন্ত্র বা এতদিন যারা শেখ হাসিনার গভর্নমেন্টকে সমর্থন যুগে আসছিল, তাদের একটা হতাশার দিক আর কি। এটা হচ্ছে তাদের হতাশার প্রতিফলন ঘটেছে বলে আমার মনে হয়। এটা খুব বেশি বাংলাদেশের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। আমি জানতে চাচ্ছি যে এটা আসলে কি ডক্টর ইউনূস সরকারের উপর কোনো প্রভাব পড়বে কিনা? না, ডক্টর ইউনূস সরকারের উপর কি প্রভাব পড়তে পারে? ডক্টর ইউনূস সরকারের উপর কি পশ্চিমা দেশগুলো কি অখুশি? এমন তো আমরা দেখিনি। মাত্র কয়েকদিন আগেই তো জাতিসংঘ মহাসচিব ঘুরে গেলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা নিয়মিত দেখা করছেন। তারপরে উনি কিন্তু তার যে কমিটমেন্ট, সেটাতে তো তিনি অটল আছেন, তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন, এগুলো তো বলেছেন। নির্বাচনের প্রস্তুতি চলছে দেশে। এইটা আমি মনে করি যে বাংলাদেশ বিরোধী ভারতের যে প্রোপাগান্ডা, গ্লোবালি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তার সপক্ষে
তাদের সাথে কানেক্টেড একজন যুক্তরাষ্ট্রের একজন হাই প্রোফাইল ব্যক্তি বা গোয়েন্দা প্রধানকে তার ন্যারেটিভকে দিয়ে কিছু বলানো, এর বেশি কিছু কিন্তু উনিও তুলসী গাবাটা এর বাইরে খুব বেশি কিছু বলেননি। ফলে এইটা আপনি এভাবেও দেখতে পারেন যে ভারত সফরে এসেছেন, ভারতীয় নেতৃত্বকে তার কিছুটা তো তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে এমন কথা তিনি বলতেই পারেন। আমি এর বেশি কিছু দেখতে চাই না।